নমস্কার বন্ধুরা, আমরা আজকে দেখব যে বিএলওরা কি করে কাজ করবে এই এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপ কী করতে হবে, কি ডকুমেন্টস লাগবে, বিএলও অ্যাপে কি কাজ করতে হবে এবং সর্বশেষে আমি দেখাবো যে 2025 এবং 2002 ভোটার লিস্ট আমরা কোথায় থেকে পাবো। তো আপনারা যারা বিএলও আছেন তারাও এই ভিডিওটা দেখতে পারেন, আর যারা জনসাধারণ আছেন তারাও দেখতে পারেন। সেখানটাতে এনুমারেশন ফর্ম ফিল আপটা কী করে করবেন আমি যতটুকু সহজে পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো আমাদের এখান থেকে আমাদের প্রথম যেটা হচ্ছে যে আমাদের যে এসআইআর, সেটা এসআইআর এখান থেকে চালু হয়ে গেছে। এসআইআর চালু হওয়ার পরে প্রথম দফার 1 তারিখে আমাদের বিএলওদের ট্রেনিংটা হয়ে গেছে। তো ট্রেনিংয়ে সাধারণত কি উঠে এসছে এবং কি করতে হবে সেটাই দেখাই। তো প্রথম যেটা আছে, তো আমাদের যে বিএলওগুলো আছে তারা ফাইল পাবেন একটা করে। সেই ফাইলে কি পাচ্ছেন, প্রথমত সেখানটাতে পাচ্ছেন ই রোল 2025-এর, তারপরে হচ্ছে ইলেকট্রোল 2002-এর, আর কিছু সাপ্লিমেন্ট কপি পাচ্ছেন। সাপ্লিমেন্ট কপি কি, যারা নতুন ভোটার লিস্টে নাম এসছে, মানে জাস্ট সদ্য ভোটার যারা আছে এবং ড্রাফট রোলে পড়ে আছে, এই রকম যদি তার পার্টে থেকে থাকে তাহলেই সেটা পাবেন। মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে এসআইআর যেহেতু চালু হয়েছে এবং তাহলে 27শে অক্টোবর পর্যন্ত যতগুলো উঠে এসছে তাদেরই নামটা থাকছে। তারপরে থাকছে কি এনুমারেশন ফর্ম, যদি যাদের 1 তারিখে হয়ে গিয়েছে তাদের হয়তো প্রিন্ট আউট পাবেন না, কিন্তু যারা পরে মানে ট্রেনিংটা পাবেন তারা হয়তো পেয়ে যাবেন। যদি প্রিন্ট হয়ে থাকে তাহলে এনুমারেশন ফর্মগুলো পাবেন, হয়তো এক দফায় পাবেন না, কারণ একটা বুথে প্রায় 1200-1300 ভোটারও আছে। তো সেই বুথগুলো যেগুলো বড় ভোটার আছে, বড় বুথগুলো, সেগুলোতে হয়তো 3 ধাপে বা 4 ধাপে আপনাদের ব্লক যেভাবে করে সাপ্লাই দিবে সেইভাবে করে আপনাদের করে নিতে হবে। তো আপনারা প্রথমেই যেটা করে নেবেন সেটা হচ্ছে রুট ম্যাপ, কারণ হচ্ছে যে আপনার অতগুলো ভোটারকে একসঙ্গে কাজ করা একভাবে সম্ভব নয়। প্রথমে আপনারা ভেবে নেবেন যে আমরা কোন দিকে কোন সময়ে কখন আমরা একটা মনে করুন পাড়া ভাগ করে নেবেন যে এই পাড়াতে আজকে এতগুলো ফর্ম দেব, এই পাড়াতে এতগুলো ফর্ম দেব, এবং নির্দিষ্ট নোট করে নেবেন। তাতে কি হবে, আপনার সুবিধা নেওয়া এবং দেওয়া দুটোই সুবিধা হবে। তো এসআইআরের যে প্রথম কথা হচ্ছে যে অনেকে তো দেখছি যে ভয়ে মারা যাচ্ছে। তো এটা মনে রাখতে হবে যে এটা এসআইআর, এটা এনআরসি নয় যে আমাকে এই দেশ থেকে তাড়িয়ে দিবে। এর আগে যারা বিএলও ছিলেন কিছুদিন আগে আপনারা ম্যাপিংয়ের কাজ করেছেন, যে 2002-এর সঙ্গে 2025-এর, তো এর সঙ্গে কিন্তু কোনোরূপ মিল নেই। এই আমাদের যে এসআইআর যে কাজটা হচ্ছে, ম্যাপিংয়ের কাজ আর এই কাজটা পুরোপুরি কিন্তু আলাদা। যদিও লাস্টে গিয়ে একই কাজ করতেই হচ্ছে, ম্যাপিংটাই করতে হচ্ছে, কিন্তু এই কাজটা ভিন্ন ধরনের। তো প্রথমে কি থাকছে, আপনার এনুমারেশন ফর্ম। এনুমারেশন ফর্ম আপনাকে প্রতিজন প্রতি 2টা করে দেওয়া হবে, 2টা করে এনুমারেশন ফর্ম দেওয়া হবে। 1 কপি আপনি ডিস্ট্রিবিউট করে দিবেন যে ভোটার আছে তাকে, এবং সেটার হিসাবে আপনি কিন্তু রিসিভ কপিটা নিয়ে নেবেন, কারণ আপনি যে দিয়েছেন সেটা আপনার কাছে প্রমাণপত্র হিসাবে থাকবে। এইখানটাতে আপনার ডিস্ট্রিবিউশন করার সাথে সাথে সেই ভোটারকে কিন্তু আপনার অ্যাপের মাধ্যমে কিন্তু আপনাকে দেখাতে হবে যে আপনি ওটা ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। এই অ্যাপের ডিস্ট্রিবিউশনটা কেমন করে দেখাবেন সেটা আমি একদম লাস্টে দেখাচ্ছি, অ্যাপে কী জায়গা থেকে কেমন করে এই ডিস্ট্রিবিউটটা দেখাতে হবে। এই রিসিভ কপিগুলো মানে যখন ধরুন যে এই ফর্ম ফিল আপটা হয়ে যাওয়ার পরে আপনি হয়তো রিসিভও করে নিয়েছেন, তারপরে অনেক জায়গাতে বলছে যে এই রিসিভ কপিটা আবার তাদের রেসপেক্টিভ সুপারভাইজারকে দিবে। মনে করেন যে একটা সুপারভাইজারের আন্ডারে 10 থেকে 12টা বিএলও থাকে, তো সেই বিএলওগুলো সেই যেই রিসিভ কপি আছে সেটা সুপারভাইজার জমা করবেন, এবং তারপরে হয়তো ওটা ব্লকে জমা করতে হতে পারে। এটা এখনও আমি নির্দেশ পাইনি বা জানা যায়নি, কিন্তু সেটা জানা গেছে যে এই সুপারভাইজার যারা থাকবেন তারা এটাকে ক্রস ভেরিফিকেশান করবেন। যার ভোটারের আছে তার 10% ওখানটাতে ক্রস ভেরিফিকেশান করবেন এবং নিচে নিজের স্বাক্ষর করবেন। এরপরে আসছি অ্যানেক্সার 3, এটাই হচ্ছে আমাদের এনুমারেশন ফর্ম। এই ফর্মটাতেই আমরা সমস্ত কিছু কাজ করব। এটা ইংলিশ ভার্সানে আছে, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বাংলা ভার্সানে দেখা যাবে। তো আমি এই ফর্মটাকে একদম এইটা ধরনের ফর্ম, এই ফর্মটার আমি একদম পুরো ভাগ করে পরপর দেখিয়ে দিচ্ছি। এই প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট, এটা
তো এই মানে এই ফর্মগুলো আমি কিন্তু এখান থেকে দেখিয়ে দিব যে এটা পার্ট আলাদা, এটা পার্ট আলাদা, এটা পার্ট আলাদা, এটা পার্ট আলাদা। তো আমি নেক্সট এসে চলে যাচ্ছি যে এনুমারেশন ফর্মের প্রথম পার্ট যেটা আছে। প্রথম পার্টে আমাদের কি আছে, ইলেকট্রল নেম, এপিক অ্যাড্রেস, প্রি প্রিন্টেড, মানে যেটা আমাদের কাছে আসবে এনুমারেশন ফর্ম তার মধ্যে বাম হাতে যেটা আছে সেটাতে প্রি প্রিন্টেড থাকবে, অলরেডি থাকবে। তার সিরিয়াল নাম্বার মানে ভোটারের সিরিয়াল নাম্বার থাকবে, ভোটারের সিরিয়াল নাম্বার, ভোটারের নাম, স্টেট, এটাও প্রি প্রিন্টেড থাকবে। এই মাঝখানে থাকবে একটা কিউআর কোড, যেখানে এই সমস্ত তথ্যগুলো কিন্তু একটা কিউআর কোডের মাধ্যমে থাকবে। এই কিউআর কোডের গুরুত্বটা কোথায় সেটা আমি পরে বলছি। তারপরে এখানটাতে থাকবে আপনার ভোটারের যেই কালার মানে যে ফটোটা আছে সেই ফটোটা কিন্তু এখানটাতে থাকবে। আর এইখানটাতে যে প্রথম দিকে যেটা দেখলেন সেখানটাতে আপনাকে পাসপোর্ট সাইজ ফটো এখানটাতে পেস্ট করতে হবে। তো পাসপোর্ট সাইজ পেস্টটা যাতে আমি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করি তখন দেখতে পাই যে ভোটার যে পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি আর কালার্ড ফটো চাই। তো আপনারাও আমার মতে হয় হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি, না হলে কোনো সলিড কালার মানে নীল, সবুজ, যেটা মানে এক ধরনের কালার, কোনো গাছপালা নয়, এরকম ছবি দেবেন না। সুন্দর করে সোজাভাবে একটা তুলতে হবে। মনে রাখবেন কোনো গ্রুপ ফটো থেকে কাটা সেই ফটো দেবেন না, কোনো সেলফি ফটো দেবেন না, কোথাও সাদা কাগজে বা সাদা দেওয়ালে দাঁড়িয়েই যদি ছবি তুলেন সেটাই প্রিন্ট আউট করে তাহলেই ছবি দেবেন, না নইলে হয়তো সমস্যা হতে পারে এই জায়গাটাতে এনুমারেশন ফর্মের ক্ষেত্রে। এরপরে হচ্ছে এনুমারেশনের দ্বিতীয় পার্টে আছে এখানটাতে বাংলাতে এগুলো লেখা থাকবে। প্রথমটা হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা আপনার ভোটার কার্ডে যা লেখা আছে সেটাকেই কিন্তু লেখা থাকতে পারে। এবার প্রশ্ন হচ্ছে অনেকের যে এই ভোটার কার্ডে আমার মনে করুন 1/1/1995 লেখা আছে, 96 হবে, তো 95 এখানে ভুল আছে, এবার আধার কার্ডে 96 আছে। আপনি কিন্তু এখানটাতে ভুলটা মানে আপনার ভোটার কার্ডে যেটা আছে সেটাই কিন্তু এখানটাতে লিখবেন। অনেকের ক্ষেত্রে কি আছে শুধু সালটা লেখা আছে, তাহলে এখানে ক্রস করে দিয়ে এখানে কিন্তু মনে করেন যে 1950 সাল হচ্ছে, তাহলে 1950 সালটা এখানটাতে লিখবেন। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু ভোটার কার্ডে 1995 সালে 25 বছর বয়স লেখা আছে, তো সেই ক্ষেত্রে যেটা করবেন যে 2025 থেকে সেই 1995 বিয়োগ করে এবং যোগ করে যে সালটা বেরোবে সেই সালটা এই ডেট অফ বার্থের জায়গাতে লিখবেন। যদিও এখানে আধার অপশনাল বলেছে, তবুও আমি বলি যে সবারই আধার কিন্তু এখানটাতে লিখে দিবেন। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ফাদার্স বা গার্জেন নেম, মাদার্স গার্জেন নেমের ইফ অ্যাভেলেবেল থাকবে ওটা লিখে দেবেন। মাদারের মানে মায়ের এপিক কার্ড যদি থাকে তাহলে লিখে দেবেন। এটা লিখে দেওয়ার পরে এখানটাতে স্পাউস কি, যদি ছেলে হয় তাহলে তার স্ত্রী, যদি মেয়ে হয় তাহলে তার স্বামী, তাহলে স্পাউস কথাটার অর্থ হচ্ছে এটাই। তো স্পাউসের এখানটাতে লিখলেন এবং তার ভোটার যে নাম্বারটা আছে সে এখানটাতে লিখলেন। যদি অবিবাহিত পুরুষ বা মহিলা হন তাহলে এখানটাতে NA নট অ্যাপ্লিকেবল কথাটা লিখবেন, NA। বোঝা গেল? সমস্ত কিছু ক্লিয়ার আছে। এরপরে যেটা বলছি যে এইখানটাতে যে মোবাইল নাম্বারটা আছে সেটা কিন্তু সর্বাধিক 5 বার দেওয়া যাবে, মানে একটাই মোবাইল নাম্বারকে আপনি 5 বার ব্যবহার করতে পারবেন, তার বেশি ব্যবহার করতে পারবেন না একটা মোবাইল নাম্বারকে। এবার দেখা গেল যে কোনো ক্ষেত্রে এই সব জায়গাতে আপনার ডেট অফ বার্থ জায়গাতে ভুল আছে বা কোনো রকম ভুল আছে, সেই ভুলটাকে কিন্তু এখানে রেকটিফাই করতে যাবেন না। সেই রেকটিফাই করার জন্য আমাদের ফর্ম 8 ইউজ করতে হবে। সেই ফর্ম 8 ইউজ করেই কিন্তু আপনি রেকটিফাই করতে পারবেন। এখানে রেকটিফাই করতে গেলে কিন্তু ডকুমেন্টস লাগবে, যেটা এনুমারেশন ফর্মের সঙ্গে বলাই আছে ইলেকশন কমিশনের যে কোনো ধরনেরই ডকুমেন্টস তারা নেবে না এখানটাতে। তাহলে জেরক্স করা এখানে কোনো পাবলিকের বা কোনো ভোটারের কোনো রূপ জেরক্স কিন্তু লাগছে না। এইখানটাতে যেটা ফিল আপ হচ্ছে শুধু আইডেন্টিটির জন্য, এবং যা ফিল আপ হবে সেটা ভোটার কার্ডের রেসপেক্টেই ফিল আপটা হবে, তাছাড়া আর অন্য রেসপেক্টে কোনো কিছু ফিল আপ হবে না। এরপরে নেক্সট
এটা হচ্ছে তৃতীয় নম্বর অপশান, এখানটাতে বলছে SIR ফিল। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার যদি 2002 সালে নাম থাকে, তাহলে আমাদের বাম পোর্শানের অপশান যেটা এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রাল নেম, মনে করুন যে আমার নাম অংশুমান, আমার 2025-এও আছে, 2002-এও আছে, তাহলে আমার নাম এখানটাতে হবে, আমার এপিক নাম্বার এখানটাতে হবে, আমার রিলেটিভ মানে হচ্ছে আমার ভোটার কার্ডে মা বাবা যারই নাম হোক না কেন, মেয়েদের ক্ষেত্রে স্বামীদের যদি নাম থাকে, রিলেটিভসের নাম যেখানে থাকবে সেইটা কিন্তু এখানটাতে আমাকে লিখতে হচ্ছে। রিলেশনশিপটা কে হচ্ছে ফাদার মাদার হাজব্যান্ড যেটা হচ্ছে সেটাকে লিখতে হচ্ছে, ডিস্ট্রিক্ট জেলা রাজ্য, তারপর হচ্ছে আমাদের এসি নেম কোথায় পাবেন, যেই বিধানসভাতে আপনি বাস করছেন সেখানকার নাম, এবং তার এসি নাম্বার এখানটাতে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। দ্বিতীয় ক্ষেত্রে কি, আপনার এখানটাতে 2002-এ নাম নেই, আপনি 2002-এ আপনার 18 বছর, যেমন আমারও 18 বছর হয়নি মনে করেন 2002-তে, তাহলে তাদের ক্ষেত্রে এইখানটাতে আমাদের এখানে অপশানে চলে আসতে হবে তাদের মা বাবার নাম অথবা ঠাকুরদা ঠাকুমার নাম যদি থাকে এখানটাতে, তাহলে সে এটা ফিল আপ করবে। সেখানটাতে আমার বাবার নাম এখানে হবে, আমার বাবার এপিক নাম্বার এখানটাতে হবে, আমার ঠাকুরদা বা ঠাকুরমার যেখানে যা ওই ভোটার লিস্টে ছিল তার যে রিলেশনশিপটা যাওয়া ছিল আপনি ভোটার লিস্টে দেখতে পাবেন, বাবা পিতা লেখা হবে বা স্বামী লেখা হবে, সেইখানটাতে দেখতে পাচ্ছেন সেই রিলেটিভ নেমটা এখান থেকে করতে পারছে। রিলেশনশিপ সেমভাবে ডিস্ট্রিক্ট, স্টেট, অ্যাকাউন্ট নাম্বার, যে তখনকার যে পার্ট নাম্বার এবং তখনকার যে সিরিয়াল নাম্বার সেইটা কিন্তু বসাতে হবে। এইটা মনে রাখবেন, এটা কিন্তু রেসপেক্টিভ 2002-এই যেই রোলের মধ্যে যে এসি নাম্বার, যে পার্ট নাম্বার, যে সিরিয়াল নাম্বার আছে, দুদিকেই ডান হাতে এবং বাম হাতে, যেই হাতে আপনি করুন না কেন, এই দুই ক্ষেত্রেই কিন্তু আপনার 2002-এ যেটা আছে সেটাকে কিন্তু ফিল আপ করতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। ইনুরেশন, এবার দেখা গেল যে ফর্ম ফিল আপ করতে গিয়ে কেউ পুরোপুরি শিফট হয়ে গেছে, অথবা মহিলাদের ক্ষেত্রে যারা বিয়ে হয়ে এসছে তাদের কিন্তু 2002-এ নাম এখানটাতে নেই, বা যে বুথে আছেন এখন প্রপারলি সেই বুথে নেই, তাহলে তারা কি করবেন? তাহলে তাদের দায়িত্ব হচ্ছে সেই বুথে মানে তার যে পুরনো 2002-এ যেখানে লিস্টে নাম ছিল তার সেখান থেকে সেই ভোটার লিস্ট আনা। আমি লাস্টে দেখিয়ে দিব, তার বুথ যদি না জানা থাকে তাহলে সে ভোটার লিস্ট ডাউনলোডও করতে পারবে, সেটার জন্য আমি লাস্টে একদম দেখিয়ে দেব। তো সেটা সেখান থেকে ডাউনলোড কপি করে আনবে এবং সেটা বিএলওকে দেখাবে যে তার এই যে বাবার নাম, এবং সেটা বিএলও চাইলে সেটা স্যাটিসফ্যাক্টরির জন্য সেটার অনুযায়ী রেসপেক্টিভ ডকুমেন্টসে দেখতে পাবে, নিবে না, দেখবে। যেমন ধরুন যে বাবার নাম কোথায় পাবে, বাবার নাম কাস্ট সার্টিফিকেটে পেয়ে যাবে, বাবার নাম অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে, বাবার নাম পেয়ে যাবে আপনার রেশন কার্ডে, বাবার নাম প্যান কার্ডে পেয়ে যাবে। তো এই সব দেখে একটা মিলিয়ে সে একটা নিষ্কর্ষতে আসতে পারবে যে হ্যাঁ এটাই তার বাবা। তো সেই হিসাবে কিন্তু এইভাবে করে এই ডকুমেন্টসগুলো তারা দেখে এবং স্যাটিসফ্যাক্টরি হয়ে তার কিন্তু করতে পারে। এটাও হতে পারে যে তার বিয়ের আগে 18 বছর হয়নি, তাহলে তার মা বাবার নামটা দেখতে হবে সেখানটাতে, তাহলে তার মা বাবার নামটা মিলাতে হবে সেখানটাতে। দেখা গেল যে তার বাবা মারা গেছে বা তাহলে মায়ের নাম ছিল, তাহলে সেই হিসাবে দেখতে হবে। এবার দেখা গেল যে অনেক ক্ষেত্রে বাবা মা দুজনেই মারা গেছে, তাহলে তার যদি গ্র্যান্ড প্যারেন্টস মানে ঠাকুরদা ঠাকুমা থেকে থাকে তাহলে সেই হিসাবে সেখানটাতে দেখতে হবে। আর যদি কিছুই না পায়, কোনোটাতেই না পারে কি কোনো ব্যক্তি, তাহলে কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, কিন্তু ফর্মটা উপরের অংশটুকু ফিল আপ হবে, ফিল আপ হয়ে নিচের অংশটুকু ফাঁকা থেকে নিচে কিন্তু নিজের সিগনেচার করে দেবে। এরপরে কি হবে তাহলে এই ফর্মটার, তাহলে ওই ফর্মটার হবে এদেরকে পরবর্তী ক্ষেত্রে হিয়ারিংয়ে প্রস্তুত হতে হবে। প্রস্তুত হওয়ার জন্য সেই যে 12টা নথি বলেছিল এখন 13টা হয়ে গেছে, যদিও 12টা নথি বলেছিল আধার কার্ড নিয়ে 13টা হয়ে গেছে এখন বর্তমানে, বিহারের রোল মিলিয়ে বোধহয় সম্ভবত। তো সেই জায়গা থেকে তাকে প্রমাণপত্র এখানটাতে
হাজির হতে হবে, তখন কিন্তু জেরক্স কপির ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স দুটোই লাগবে তখন সেই হিয়ারিংয়ে। সেই 12টা যে জিনিস আছে সেটা আমি পরে বলছি, এখন একটু এগিয়ে যাই। আচ্ছা, এরপরে এনুমিনেশন ফর্মটা দেখতে আমাদের এই যে বাংলাতে এটা করা আছে, আমাদের এই বাংলাতে যেটা করা আছে, এই এনুমিনেশন ফর্মটা দেখতে অনেকটা এই রকম, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এনুমিনেশন ফর্মটা দেখতে একদম এই রকমটা হবে, এবং লাস্টের দিকে যদি আসি এইখানটাতে, তাহলে সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি এভাবে ফর্মে। এখানটাতে লাস্টের দিকে যদি আসি, নির্বাচন, এইখানটাতে লেখা আছে, এই জায়গাটাতে সিগনেচার করবে হচ্ছে আমাদের যে ভোটার, সে সিগনেচার করবে, এবং লাস্টে যেটা আছে এখানটাতে বিএলও সিগনেচার করবে। এখানটাতে একটা বলে রাখি যে বাড়িতে নেই কেউ, তাহলে সেই ফর্ম ফিল আপ করে কিন্তু এখানটাতে নিজে মানে প্রাপ্তবয়স্ক 18 বছরের উপরে যায় আছে, সে কিন্তু এই জায়গাটাতে ফর্ম ফিল আপ করে সই করতে পারে। এরপরে আসছি, বিএলওদেরকে বলা আছে নোটিশ। এই নোটিশটা কি, নোটিশটার ফরম্যাটটা আমি পাইনি যদিও। তো এখানটাতে কী রকম নোটিশ হচ্ছে যে কোনো বিএলও তার কোনো ভোটারের বাড়িতে গেল, দেখলো তালা মারা আছে, সে প্রথমবার গেল কিন্তু সে পেল না, সে সেখান থেকে ঘুরে এলো, সে দ্বিতীয়বার যাবে, সে দ্বিতীয়বার গিয়েও দেখলো যে সেখানে তালা মারা আছে, সেখান থেকে পেল না। তখন সে যে নোটিশটা আছে সেই নোটিশটা সেখানটাতে আপনার দরজায় ঝুলিয়ে আসবে, সাটিয়ে আসবে, এবং সেখানটাতে লেখা থাকবে যে আপনি বিএলও হিসাবে কবে যাচ্ছেন, নেক্সট ডেট নেক্সট টাইম লেখা থাকছে, সেখানটাতে তাকে উপস্থিত থাকতে বলা হবে। এবং দেখা গেল যে আপনি সেই বারটা লিখে এসছেন এবং তৃতীয়বার গেছেন, তৃতীয়বারও দেখছেন যে এখানটাতে তালা মারাই আছে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা একটা আনডিস্ট্রিবিউশন দেখাতে হবে, এবং আনডিস্ট্রিবিউশন দেখালে আপনাকে কারণ দর্শাতে হবে। সেই কারণ দর্শানোর জন্য আপনি বিএলএ অথবা পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সহমত নিয়ে, এবং আপনি জেনে সেই উক্তিটা বা রেজিস্টারটা যেটা দিবে হয়তো বিএলওর সঙ্গে একটা রেজিস্টারও দিবে, যখন মানে কোনো কারণ রেজিস্টার প্রিন্ট আউটও হতে পারে, বইও হতে পারে, জানি না কি আসবে এখন। তো সেটা আপনাকে সেখানটাতে তুলতে হবে যে এই কারণের জন্য আমি একে ডিস্ট্রিবিউশন দিতে পারিনি। এই নোটিশটা শুধু তাদের জন্য যাদের ক্ষেত্রে কেউ বাড়িতে নেই, টোটাল শিফট হয়ে গেছে, হয়তো এখান ছেড়ে চলে গেছে কিন্তু ভোটার লিস্টে এখানে নাম পড়ে আছে, এই রকম ক্ষেত্রেই এই জিনিসটা হতে পারে। এবার আমি কিছু কথা বলি যে বিএলওদের বলা হচ্ছে, বা যে যখন আপনি ফর্মটা রিসিভ করছেন তখন কিন্তু কোনো কলামই ফাঁকা থাকবে না বলে বলা হয়েছে। যদি কিছু না পান তাহলে নট অ্যাপ্লিকেবল কথাটা কিন্তু লিখে দেবেন। ফর্মের মধ্যে কোনো প্রকার হোয়াইটনার ইউজ করা যাবে না, একবার ভুল হলে কেটে তার পাশে কিন্তু লিখতে বলা হয়েছে। এনুমিনেশন ফর্ম যখন আপনাকে দেবে তখন তার জেরক্স কপি ড্যামেজ কোনোভাবেই করা যাবে না এনুমিনেশন ফর্মের, অথবা এনুমিনেশন ফর্ম নিয়ে আপনি কোনো সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় হোক না কেন কোথাও কিন্তু আপলোড দিতে পারবেন না। ভোটার যদি করে তার নিজস্ব রিস্কে করবে, সেটা আমাদের কিছু বলার নেই, কিন্তু বিএলও হিসাবে কিন্তু আপনি কখনোই এগুলো করবেন না বা জেরক্স করবেন না। অনেক সময় হয় যে প্র্যাকটিস কপি একটা জেরক্স করে নিই, প্র্যাকটিস করব তারপরে লিখব, সেটা আপনি কিন্তু করতে যাবেন না। এটা আমি জনসাধারণকেও বলে রাখবো যে সেটা কিন্তু আপনি করতে যাবেন না, একবারেই বুঝে শুনে ঠিকঠাকভাবেই একবারে ফিল আপটা করবেন। কারণ ড্যামেজ করলে বিএলওদেরকে কিন্তু নেক্সট কপি দেওয়া হবে না। যদিও দুটা করে ফর্ম থাকবে, একটা রিসিপ্ট কপি একটা আপনার যে ভোটার আছে তাকে দিয়ে দিতে হবে, এবং আপনার রুট ম্যাপ করে গেলেন যে একদিন দিতে গেলেন একদিন নিতে গেলেন, তাতে আপনাদের সুবিধা হবে, এবং গুণে দেওয়া হবে এবং গুণে কিন্তু নেওয়া হবে। এই এনুমিনেশন ফর্ম কিন্তু জমা নেবেন, কিন্তু তার সঙ্গে কোনো ডকুমেন্ট থাকবে না। এবার দেখা গেল যে আপনি বিএলও হিসাবে আপনি কোনো বাড়িতে গেলেন, সেই 17+ হয়ে আছে, 18/1/26 তার 18 হয়ে যাবে, মানে 17+ হয়ে আছে বা প্রাপ্তবয়স্ক আছে, তখন আপনি তাকে ফর্ম 6 ফিল আপ করতে বলবেন। আপনার কাছে ফর্ম 6 অ্যাভেলেবেল থাকলে তাকে দিবেন এবং ফিল আপ করিয়ে সেটা ডকুমেন্ট সহ আপনাকে দিতে হবে। সেটা আপনি ক্যারি করতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে আপনি নির্দিষ্ট অনলাইনে গিয়ে আপনি করে নিন তাড়াতাড়ি করে, কারণ আপনাকে ভোটার লিস্টে নামটা উঠাতে হবে।
সেই জিনিসগুলো আপনি করতে পারেন, অথবা বিএলও অ্যাপে ফ্যাসিলিটি আছে ফর্ম 6 ফিল আপ করার, বা যে কোনো কারেকশান শিফটিং সব কিছু করারই ফ্যাসিলিটি আছে আপনার বিএলও অ্যাপসে, অথবা অনলাইনের মাধ্যমে, অথবা আমাদের ক্ষেত্রে ডেথের ক্ষেত্রে ফর্ম 6 ফর্ম 7, শিফটেডের ক্ষেত্রে বা কারেকশানের ক্ষেত্রে আপনার ফর্ম 8 এবং নতুন ভোটারের ক্ষেত্রে কিন্তু ফর্ম 6 ব্যবহার করা হয়। এবার দেখা গেল আপনি কোনো বাড়িতে গেছেন, তার মধ্যে 4 জন ব্যক্তি আছেন, বা 2টো বাচ্চা আছে, একজন স্ত্রী আছেন, ওনার বাড়িতে আপনার যে আছে তিনি প্রাপ্তবয়স্ক আছেন, তার হাজব্যান্ড কাজে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সে ফর্ম ফিল আপটা করে নিজের স্বাক্ষর করতে পারে। এখানে সদস্য বলা আছে, এখানে মা, বাবা, বউ, তার ছেলে মেয়ে এরকম কোনো বলা নেই, এখানে সদস্য বলা আছে, মানে প্রাপ্তবয়স্ক সদস্য হলেই কিন্তু আপনি এই ফর্ম ফিল আপের মধ্যে ফর্ম ফিল আপটা করে আপনি কিন্তু সিগনেচার করতে পারবেন। আচ্ছা, এবার বলি যে জিনিসটা আমরা ছেড়ে এসেছিলাম ওখানটাতে 12টা ডকুমেন্টসের মধ্যে যেটা ছেড়ে এসেছিলাম, যে হিয়ারিং অপশানটা কি, এখানটাতে এখানে কি একদম ইলেকশন কমিশনের একদম নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী যেটা আছে সেটা আছে, ভারতের 1/1/2087 সালের আগে জন্মগ্রহণকারী জন্মের তারিখ অথবা শংসাপত্রের প্রমাণ তালিকা নিজের যে কোনো একটি জমা দিতে হবে। 1/1/87 থেকে 2/12/2004 পর্যন্ত যে কোনো প্রমাণস্বরূপ তার তালিকা, মানে জন্মস্থানের তালিকার মধ্যে নাম থাকা পায়, বা বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে সেই জিনিসগুলো তাকে দিতে হবে। 2/12/2004 পরে জন্মগ্রহণ করছে যারা, তাদের প্রমাণস্বরূপ যে তালিকাগুলো আছে সেই তালিকাগুলো দিতে পারে। পাসপোর্ট হতে পারে, জন্মের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক পাসের যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো হতে পারে। ভারতের বাইরে যদি জন্মগ্রহণ করে থাকে তাহলে দূতাবাস থেকে জারি জন্ম নিবন্ধীকরণ শংসাপত্র পেশ করতে হবে। যারা নিবন্ধীকরণ ভারতীয় মানে এনআরসির যদি কোনো কপি থেকে থাকে, আগে নাগরিকত্ব পেয়েছেন, তার কপি কিন্তু এখানটাতে অ্যাটাচ করতে হবে। এটা কাদের ক্ষেত্রে? এটা হচ্ছে যারা 2002-এ যাদের কারোই কিছু নেই তাদের ক্ষেত্রে। তো এখানটাতে আপনারা পড়ে নিন, আমি এটাকে হোল্ড করে রাখছি কিছুক্ষণ, আপনারা ভিডিওটাকে পজ করেও পড়ে নিতে পারেন, আমি বড় করেই রেখেছি। এরপরে আমি আসছি, এরপরে নথিগুলো কি কি আছে আপনি এখান থেকে নথিগুলো দেখতে পারেন। পুরো 13টা নথি এখন যুক্ত হয়েছে ইদানিং। 1987 পূর্বে স্থান কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, জীবন বীমা সংস্থা প্রদত্ত কপি যদি থাকে, উপযুক্ত জন্ম শংসাপত্র যদি থাকে, পাসপোর্ট যদি থাকে, তারপরে আপনার অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার যদি কিছু থাকে, রাজ্য সরকার প্রদত্ত কোনো বাসস্থানের শংসাপত্র যদি থাকে, বনভূমি অধিকারের শংসাপত্র যদি থাকে, আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে, আপনার যদি এনআরসির কোনো কাগজ থেকে থাকে, রাজ্য দ্বারা তৈরি পরিবার রেজিস্টারের যদি কোনো থাকে, জমি বা বাড়ি বরাদ্দ সরকারি শংসাপত্র যদি থাকে, এবং আধারের জন্য এটা 2000 যে বলেছে প্রযোজ্য, কিন্তু আধারটাকে শুধু আইডেন্টিফিকেশান হিসাবে ইউজ করা যাবে, কোনো এখানকার যে নাগরিক হিসাবে ইউজ করা যাবে না, উপরেরগুলো বাদ দিয়ে। এরপরে আসছি আপনার সঙ্গে, মানে বিএলওর সঙ্গে বিএলএ কিন্তু থাকবে বা থাকতে পারে। বিএলএ কারা হয়? বিএলএ হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের মানে নির্বাচন করা কোনো সদস্য, যাকে বিএলএ 1 বলা হচ্ছে, এবং বিএলএ 2 যেটা ব্লক অফিস বা ইআরও দ্বারা দেওয়া হয়, এইরকম শংসাপত্র যুক্ত বিএলএ কিন্তু থাকবে। আপনারা বিএলএদেরকে জানেন, কিন্তু যে অ্যাপয়েন্টেড তার সঙ্গেই কিন্তু আপনারা কাজ করবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বিএলএ কাজ করার জন্য এবার বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ আসবে, সেই ক্ষেত্রে বিএলএর সঙ্গে একটা বিএলএ বা একাধিক বিএলএ হতে পারে, যে প্রতিটা রাজনৈতিক দলের একটা করে বিএলএ হতে পারে। তো হলে এই জায়গাটাতে কিন্তু আপনি কি করবেন? নিরপেক্ষ থাকবেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না বিএলও কাজ করা পর্যন্ত। কারণ বিএলও যদি অভিযোগ হয় তাহলে কিন্তু খুব একটা খারাপ অবস্থায় চলে আসবে।
বিএলও যদি নিজে পারেন তাহলে নিজেই পুরো ফর্মের কাজটা করুন, কিন্তু ইলেকশন কমিশন বলেছে যে বিএলএ যদি চায় তাহলে সে প্রতিদিন 50টা ফর্ম সে ফিল্ড থেকে তুলে এনে আপনাকে কিন্তু দিতে পারে। 50টির বেশি নয়, 50টি পর্যন্ত একদিনে একজন বিএলও কিন্তু দিতে পারে। এই হলো বিএলও বিএলএ আর সমস্ত কিছু। এরপরে আমরা একটা ছোট্ট যে আমি বলেছিলাম যে অ্যাপে এখানটাতে কী করতে হবে ডিস্ট্রিবিউশন, সেটাও কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপের মাধ্যমে আপনারা প্রথমে বিএলও অ্যাপটাকে খুলবেন, আপনার মোবাইল নাম্বার রেজিস্টার যেটা দেওয়া আছে সেই বিএলও অ্যাপটাকে খুললেন। অ্যাপটা খোলার পরে নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করে আসলেই এখানটাতে দেখতে পাবেন এসআইআর কথাটা, যে এই যে এসআইআর কথাটা এখানটাতে দেখতে পারবেন, এবং এসআইআরটাকে আপনারা সিলেক্ট করবেন, মানে জাস্ট ক্লিক করবেন। এসআইআর সিলেক্ট করলে আপনাদের ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকারটা আপনার এখানটাতে চলে আসবে। এই ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকারটা কি, অ্যাকচুয়ালি আপনি যতগুলো ডিস্ট্রিবিউট করছেন অনলাইনে কিন্তু শো করতে পারবে যে এতগুলো ডিস্ট্রিবিউট হয়েছে, এতগুলো কালেকশান হয়েছে। তো সেটার জন্য আপনাকে যতগুলো ফর্ম দিচ্ছেন সাথে রিসিপ্ট নিচ্ছেন এবং আপনাকে অ্যাপে কিন্তু এই কাজটা করতে হচ্ছে। এই ইএফ ডিস্ট্রিবিউশনে আপনারা ক্লিক করবেন। ইএফ ডিস্ট্রিবিউশনে ক্লিক করলে এই রকম একটা ইন্টারফেস খুলে আসবে, যেখানটাতে লেখা আছে স্ক্যান কিউআর। ওই যে তখন বলেছিলাম ফর্মের মধ্যে একটা কিউআর কোড থাকবে, এই স্ক্যানার দিয়ে কিন্তু সেই কিউআর কোডটাকে আপনি দেখতে পারেন। এই স্ক্যানার ক্লিক করলে কি হবে, আপনার যেই ফর্মটা আপনি দিচ্ছেন সাথে সাথে কিন্তু এখানটাতে চলে আসবে। এই যে এই জায়গাটাতে আছে আপনার কালার চেঞ্জিং দেখতে, হলুদ সবুজ এরকম কালার চেঞ্জিং দেখতে পাচ্ছেন। তো সেই কালার কোডগুলো আমি বলে দিচ্ছি। তো এখানটাতে তার নামটা কিন্তু ফটাস করে চলে আসবে এবং সেখানটাতে কিন্তু আপনি ডিস্ট্রিবিউটে ক্লিক করলে সেই ফর্মটাকে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এখান থেকে। তো এখানটাতে আমরা যেই কালার কোড এখানটাতে দেখতে পাবো, এই নীল কালারের কালার কোড ভিউয়ে যখনই আমরা ক্লিক করব তখনই এখানটাতে দেখাবে হলুদ কালার হচ্ছে নট কালেক্টেড, মানে আপনি ফর্ম দিয়েছেন কিন্তু আপনি এখনও নেননি। নট ডিস্ট্রিবিউটেড মানে আপনি এখন পর্যন্ত ডিস্ট্রিবিউটই করেনি, সেটা রেড কালারে আসবে। গ্রিন কালারে হচ্ছে ইএফ কালেক্টেড, যখন আপনি ফর্মটা পেয়ে গেছেন। আর এটা হচ্ছে ইএফ ডিস্ট্রিবিউটেড হচ্ছে 15টা, মানে আপনি এখন 15টা দিয়েছেন, টোটাল হচ্ছে আপনার 519টা। এখানটাতে ডেমো হিসাবে দেখানো হয়েছে আপনাকে। আপনারা এখানে চাইলে কতগুলো ফর্ম কি হয়েছে সেটা আপনাকে এক ক্লিকে দেখতে পারবেন। এরপরে আপনারা টাইপ সিলেক্ট করতে পারবেন, টাইপ সিলেক্ট করে আপনার ফিল্টার করতে পারবেন। ফিল্টারে যে সিলেক্ট টাইপে ক্লিক করলে নট কালেক্টেড কটা ডিস্ট্রিবিউটেড যেটা ছুবেন সেটার লিস্ট কিন্তু এখানটাতে চলে আসবে। এটাই হচ্ছে এর মানে। এবার আপনি নট ডিস্ট্রিবিউটেডে আপনি এখানটাতে ক্লিক করেছি, তো কতগুলো ডিস্ট্রিবিউট হয়নি, তো এইরকম করে একটা লিস্ট চলে আসবে এবং তাদের কিন্তু লাল হয়ে থাকবে। এই যে ইএফ ডিস্ট্রিবিউশন যেটা দেখতে পাচ্ছেন, এই ইএফ ডিস্ট্রিবিউশন যেটা দেখতে পাচ্ছেন এখানটাতে, এই ইএফ ডিস্ট্রিবিউশনে যখনই ক্লিক করবেন আপনি তখনই কিন্তু ডিস্ট্রিবিউটটা হয়ে যাবে আপনার অ্যাপ থেকে। আপনি 3ভাবে সার্চ করতে পারেন। এক হচ্ছে যে আমি দেখিয়ে দিই, এই যে এই সার্চ অপশান যেটা আছে এখানটাতে দেখতে পাচ্ছেন সার্চ সিরিয়াল নাম্বার এপিক নাম্বার, মানে আপনি নাম এপিক নাম্বার বা সিরিয়াল নাম্বার এখানে যেটা টাইপ করবেন সেই রেসপেক্টে কিন্তু এখানটাতে চলে আসবে। এখানটাতে একজনের নাম টাইপ করা হয়েছে, একজনের নামে দুজন আছে এখানটাতে, একজনকে দেওয়া হয়ে গেছে আর একজনকে এখানটাতে কিন্তু দেওয়া হয়নি। তো এইভাবে করে এইখানটাতে কিন্তু ডিস্ট্রিবিউশনটা দেখাতে হবে। এরপরে কালেক্টেড যেটা আছে সেই কালেক্টেডের অংশটা এখনও আমরা পাইনি বা জানিও না কি অপশান আসবে, হয়তো শুধু কালেক্টেড অপশান আসবে, আগেকার মতো ম্যাপিং অপশানটা হয়তো আসবে না। আশা করি সহজ সরল ভাষাতে বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এরপরে আমি চলে আসছি যে আপনারা 2002 আর 2025-এর ইলেকট্রল কি করে মানে ডাউনলোড করবেন। তো প্রথমে আপনারা গুগল যাবেন, গুগলে খুলে নিয়ে এখানটাতে voter.eci.gov.in এটাকে খুলবেন। এটা কখন 2025-এর জন্য। এবার এই ওয়েবসাইটটা খোলার পরে নিচের দিকে স্ক্রল করে আসবেন এবং নিচের দিকে স্ক্রল করে এসে এখান থেকে দেখুন ডাউনলোড ইলেকট্রল পিডিএফ, এখানটাতে ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করলে আপনার এই পেজটা খুলে আসবে। এই পেজটা খুলে আসলে এখানটাতে দেখুন স্টেট আছে, তার মানে আমার ওয়েস্ট বেঙ্গল স্টেট হবে। আমি কোন জেলাতে থাকছি সেটা,
আমার কনস্টিটিউশন কি আছে সেটা, এবং আমি বাংলাতে চাইছি না ইংলিশে চাইছি সেটা লিখব, এবং আমি এখান থেকে ড্রাফট ফাইনাল রোল এখানটাতে সিলেক্ট করব। আর এখানটা থেকে আমি যেটা আমার নাম আছে, মনে করুন যে আমার স্কুলে কিছু একটা নাম আছে, আমি র্যান্ডমলি দেখাচ্ছি, এখানে আমি সিলেক্ট করব এবং এই ক্যাপচাটা আমার যে নামটা থাকবে, মানে আপনার যে বুথের নামটা থাকবে, সেই বুথের নাম এবং আপনার সিরিয়াল নাম্বার বুথ নাম্বার দেখে নেবেন। তারপরে এখানটাতে আপনি ক্যাপচারটাকে ফিল আপ করবেন। এখানটাতে ক্যাপচারটা ফিল আপ করে সিলেক্টে ক্লিক করলে এখানটাতে দেখাচ্ছে, দেখুন প্রোগ্রেসে এটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে এবং ডাউনলোড হয়ে যাবে আপনার ইলেকট্রোলটা। এটাও কিন্তু ছবি ছাড়াই হবে, শুধু বিএলওদের কাছে বা ডকুমেন্ট কপিতে ছবি থাকে, কিন্তু আপনারা সিরিয়াল নাম্বার পুরো বুথের যে ভোটার লিস্ট আছে আপনারা কিন্তু পুরো বুথের ভোটার লিস্টটা এখান থেকে ডাউনলোড হয়ে পেয়ে যাবেন। এবারে নেক্সটে আসছি 2002-এর কী করে আপনারা ভোটার ডাউনলোড করবেন, ভোটার লিস্ট ডাউনলোড করবেন। তাহলে আপনাকে এই যে CEO westbengal.wb.gov.in এটাতে আপনাকে আসতে হবে। আসার সাথে সাথেই আপনার এখানটাতে দেখলে লেটেস্ট নিউজের মধ্যে একদম ইলেকট্রাল 2002 চলছে, এখানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজ খুলে যাবে। আপনার যেটা ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার যে তখন মানে পুরাতন 2002-এ যে অ্যাসেম্বলি ছিল সেটাকে সিলেক্ট করবেন, এবং সেটাকে সিলেক্ট করার পরে আপনার যে ভোটার আপনার নাম মানে যে স্কুলে বুথ ছিল সেই স্কুলটাকে সিলেক্ট করবেন, এবং ফাইনাল রোলে ক্লিক করার পরে আপনার কিন্তু এখানটাতে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে কিন্তু সাথে সাথে আপনার কিন্তু পুরো রোলটা এখানটাতে খুলে যাবে, বা আপনি এটাকে ডাউনলোড করে এখান থেকে ডাউনলোড করেও নিতে পারেন। এখান থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে আপনার কাছে 2002 এবং 2025-এর দুটাই রোল কিন্তু আপনার কাছে চলে আসবে। আসার জন্য ধন্যবাদ, নমস্কার।